হ্যালো, হ্যালো। আমাদের যেটা আলোচনা হচ্ছে এখন অব্যবসায়ী প্রতিষ্ঠান। অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মকানুন আলোচনা হয়েছে। নিয়মকানুনের মধ্যে যা বলা হচ্ছে যে আয় ব্যয় হিসাব তৈরি করা হবে। আয় ব্যয় হিসাবে ডেবিটে বা বাম দিকে চলতি বছরের ব্যয়গুলো লেখা হবে। ডেবিটে বা বাম দিকে লেখা হবে চলতি বছরের ব্যয়, আর ক্রেডিটে চলতি বছরের আয়গুলো লেখা হবে। লেখার পর উভয় দিকের উদ্বৃত্ত নির্ণয় করা হবে। উভয় দিকের উদ্বৃত্ত নির্ণয় করে তোমার দেখা যাবে যে তোমার যদি আয় বেশি হয় তখন বলবে ব্যতিরিক্ত আয়। ব্যতিরিক্ত আয় চলে যাবে কোথায়? ব্যতিরিক্ত আয় হচ্ছে নেট লাভের মতো মূলধন তহবিলের সাথে যোগ হবে। পরবর্তীতে গিয়ে মূলধন তহবিলের সাথে যোগ হবে, এটাই খেয়াল রাখবা। তারপর আলোচনা হয়েছিল যে মূলধন তহবিল নির্ণয় করা হয়। মূলধন তহবিলে বছরের শুরুর সম্পদ থেকে দায়গুলো বাদ দেওয়া হবে। বছরের শুরুর সম্পদ থেকে দায়গুলো বাদ দেওয়া হবে। এ হচ্ছে মূলধন তহবিলের ব্যাপার। তোমার তাহলে আমরা এখন একটা প্রবলেম নিয়ে আলোচনা করি এবং প্রবলেমের সমাধান নিয়েও আলোচনা করি, যে প্রবলেম থেকে কিভাবে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি। ঠিক আছে তানজিন, স্যার, তোমার কোনো কোশ্চেন আছে? আছে কোনো কোশ্চেন? এখানে আমরা একজন আয়কর উপদেষ্টার প্রাপ্তিবেতন হিসাব এবং অন্যান্য তথ্যাদি দেয়া থাকবে আমাদের নেক্সট স্লাইডে। প্রাপ্তিপ্রদান হিসাব, সকল ধরনের প্রাপ্তিগুলো থাকবে, আর ক্রেডিট দিকে সকল ধরনের প্রদানগুলো থাকবে। এখানে দেখো, ইনি একজন কর সংক্রান্ত বিষয় দেখাশোনা করেন। তার প্রারম্ভিক উদ্বৃত্ত শুরুতে আছে 25,600 টাকা। কর নির্ধারণী এবং অ্যাপিল সংক্রান্ত ফি 2,15,000। উপদেষ্টা সেবা ফি 78,000। প্রতিবেদন প্রত্যয়ন রেকর্ড করে উনি পাইছেন 14,700 টাকা এবং বিবিধ প্রাপ্তি 3,700 টাকা। এরপর ওনার খরচ আছে। খরচের মধ্যে দেখতেছি ওনার সহকারীর বেতন 34,000, উত্তোলন উনি নিজ প্রয়োজনে করছেন 60,000, ভাড়া 22,000, আপ্যায়ন খরচ 2,250, রিটার্ন দাখিলা ফি 5,400, মণিহারি বাবদ, মণিহারি মানে কাগজ, কলম, পেন্সিল, রাবার যেগুলো থাকে এই সংক্রান্ত ওনার ব্যয় 2,800, নথি সরবরাহ খরচ 3,300, রিটার্ন ফর্ম ও স্ট্যাম্প বাবদ ওনার ব্যয়
2500। তো সাদ, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো সাদ। সাদ, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো তঞ্জিম মাহমুদ, স্যার দেখা যাচ্ছে স্যার। কি দেখতে পাচ্ছ বলো তো? প্রশ্নটা দেখা যাচ্ছে। এটা শুরুতে বাম দিকে কি আছে? জি স্যার। শুরুতে বাম দিকে কি আছে? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত আছে 25,600। ভেরি গুড। এই হচ্ছে ওনার কিছু লেনদেন, প্রাপ্তি প্রদান হিসাব উল্লেখ আছে। আর এরপর ওনার 3,500 টাকা পরিশোধ করা হয়েছে 19 সালের, এবং চলতি বছরের ওনার বকেয়া আছে 2,500। এখানে 19 সালের জায়গায় মূলত হবে 18 সাল। 18 সালের পরিশোধ গত বছর বোঝাচ্ছে এটা। 18 সালের পরিশোধ করা হয়েছে 3,500। আর এটাও 18 সাল হবে। 18 সালের কর নির্ধারণী ফি 13,000 টাকা। আর চলতি বছরের 20,000। আর 1/1/2019 তারিখে ওনার আসবাবপত্র সরঞ্জাম 50,000 টাকা আছে। রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের মজুদ আছে তার ওনার 700 টাকা। বছরের শুরুতেই এগুলো আছে। এখন আসবাবপত্র সরঞ্জামের উপর 15% হারে অবচয় ধরতে বলছে। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে বলছে। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে গেলে আমরা জানি শুরুর সম্পদ থেকে শুরুর দায়গুলো বাদ দিতে হবে। শুরুর যে সম্পদগুলো থাকবে সেখান থেকে শুরুর দায়গুলো বাদ যাবে। এখানে দেখো, শুরুতে ওনার নগদ তহবিল ছিল 25,600। এটি মূলধন তহবিলে ব্যবহার হবে। তারপর শুরুতে আসবাবপত্র সরঞ্জাম ছিল 50,000। এটিও মূলধন তহবিল নির্ণয়ে ব্যবহার হবে। শুরুতে রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের মজুদ ছিল ওনার 700। মূলধন তহবিল নির্ণয়ে ব্যবহার হবে। গত বছরের ভাড়া পরিশোধ করা হয়েছে 3,500। এটা গত বছরে, এটা এবছর কেন পরিশোধ করা হবে? কারণ বছরের শুরুতে নিশ্চয়ই দায় ছিল। এটা দায়ের মধ্যে মাইনাস হবে মূলধন তহবিল নির্ণয়ে। আর গত বছরের কর নির্ধারণী ফি 13,000 টাকা এবছর পাওয়া গেছে। গত বছরের কর নির্ধারণী ফি 13,000 কেন পাওয়া যাবে? যেহেতু বছরের শুরুতে ওনার পাওনা ছিল, এই জন্যই পাওয়া যাবে। তাহলে এখন আমরা দেখি কয়ের উত্তর কিভাবে লিখবা। কয়ের উত্তরে এখানে নগদ তহবিল আসতেছে 25,600, আসবাবপত্র সরঞ্জাম বছরের শুরুতে 50,000, রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের মজুদ 700, এগুলো আছে। রিটার্ন ফর্ম এবং স্ট্যাম্পের মজুদ 700 আছে। এবং প্রাপ্য কর নির্ধারণী ফি বছরের শুরুতে ওনার পাওনা ছিল 13,000। আর বকেয়া ভাড়া হচ্ছে গত বছরের, এটা দায় ছিল বছরের শুরুতে 3,500, মাইনাস করলে 85,800 টাকা হয়ে যাচ্ছে না হচ্ছে মূলধন তহবিল। হয় একটি আয়ব্যয় হিসাব তৈরি করা হচ্ছে। আয়ব্যয় হিসাব তৈরির সময় দেখো, আয়গুলো যাচ্ছে ডান দিকে বা ক্রেডিট দিকে। কর নির্ধারণ ও আপিল সংক্রান্ত ফি পাওয়া গেছে 2,15,000। এখান থেকে বিগত বছরেরটা মাইনাস হবে। মাইনাস এই জন্য যে এখানে শুধু
চলতি বছরের আয় ব্যয়গুলো লেখা যায়। আর এখানে বকেয়া আছে 20,000। 20,000 টাকা যোগ করে টোটাল হবে 2,22,000। উপদেষ্টা সেবা ফি 78,000, এটি আয়। প্রতিবেদন প্রত্যয়ন ও রেকর্ড 14,700। বিবিধ প্রাপ্তি 3,700। এগুলো হচ্ছে আয়। আর ব্যয়ের মধ্যে সহকারী বেতন দিচ্ছে 34,000, ভাড়া দেয়া হয়েছে 22,000। এই 22,000-এর মধ্যে আবার গত বছরের 3,500 আছে, এটা মাইনাস। আবার যোগ বকেয়া 2,500 চলতি বছরের, এটা প্লাস। আপ্যায়ন খরচ 2,250, রিটার্ন দাখিলা ফি 5,400, মনিহারি 2,800, এগুলো সবই ব্যয়। নথি সরবরাহ খরচ 3,300, রিটার্ন ফর্ম ও স্ট্যাম্প ওনার হাতে ছিল 2,500, এই বছরে ক্রয় করা হয়েছে। আর পূর্বের মজুদ ছিল 700, তাহলে মোট ব্যয় হচ্ছে 3,200 টাকা। আসবাবপত্র সরঞ্জামের অবচয় ধরার সময় দেখো, আসবাবপত্র সরঞ্জাম কিন্তু 1/7/19 তারিখে আবার নতুন ক্রয় করা হয়েছে। তাহলে একসাথে যেহেতু 1 জুলাই যেহেতু ক্রয় করছে, এই জন্য এর উপরে হবে আবার 6 মাসের অবচয়। আর শুরুতে ছিল 50,000 টাকার 15% যদি নির্ণয় করো, 50,000 গুণ 15/100, তাহলে লক্ষ্য রাখো 7,500 এখান থেকে হবে। আর জুলাই ক্রয় আছে 1,20,000, এর উপরে লক্ষ্য রাখো যে তোমার জুলাই ক্রয় থাকার কারণে এর উপরে হবে 6 মাসের। 1,20,000-এর 15% নির্ণয় করলে হয় 18,000। 18,000-এর অর্ধেক 6 মাস যদি নির্ণয় করো তাহলে হবে 9,000। 9,000 আর এখানে 7,500, এটা এই 50,000-এর 15% 7,500, তাহলে টোটাল হয় 16,500 টাকা আসবাবপত্র সরঞ্জামের অবচয়। এইভাবে লেখার পর আমরা এখন ব্যতিরিক্ত আয় নির্ণয় করব। ব্যতিরিক্ত আয় নির্ণয়ের জন্য এখানে ক্রেডিটের যোগফল 3,18,400 আছে। এই টাকায় ডেবিটে লিখলাম 3,18,400 থেকে উপরের সবগুলো খরচ 34,000 থেকে শুরু করে 16,500 পর্যন্ত সব খরচ মাইনাস করলে ব্যতিরিক্ত আয় হয়ে যাবে 2,29,950 টাকা। তার মানে এখানে ব্যক্তির আয় বেশি, ব্যয় কম। ব্যতিরিক্ত আয় অর্থ আয় বেশি, ব্যয় কম। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, এখানে কোনো কারো প্রশ্ন আছে? হ্যালো, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার। এরপরে তাহলে আমাদের উদ্ধৃত্তপত্র একটা তৈরি করা হবে। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উদ্ধৃত্ত তৈরি হবে। এখানে শেষের নগদটা আসবে। প্রাপ্তিপ্রদান হিসাব যা ছিল, এখানে সমাপনী নগদ উদ্ধৃত্ত শেষেরটা হচ্ছে 84,750। এই শেষের নগদ তহবিল আসবে, এটা খেয়াল রাখবা। শেষের নগদ তহবিল আসবে 84,750। আসবাবপত্র সরঞ্জাম শুরুতে ছিল 50,000 টাকার, যোগ নতুন
নতুন হলো 1,20,000, যে টোটাল 1,70,000। এখান থেকে অবশ্যই মাইনাস হচ্ছে 16,500, মাইনাস করলে আসপত্র ও সরঞ্জামের নেট মূল্য দাঁড়াচ্ছে 1,53,500 টাকায়। প্রাপ্য ফি পাওয়া যাবে চলতি বছরে, এটা সমন্বয়তে আছে 20,000, সমন্বয়তে 20,000 লেখা হলো, প্রাপ্য ফি 20,000 লেখা হলো। এখন এরপর বাম দিকে দায়সমূহ লেখা হবে। বকেয়া ভাড়া চলতি বছরে আসছে 2,500 টাকা বকেয়া ভাড়া। মূলধন তহবিল 85,800 ক নম্বরে বের করেছিলাম, হয় বের করেছিলাম ব্যতিরিক্ত আয় 2,29,950 যোগ করে 3,15,750। এখান থেকে উত্তোলন মাইনাস হবে 60,000, যে তার টোটাল দেনা এখানে 2,55,750। মূলধন তহবিল কেন দেনা, এর কারণ হচ্ছে চিন্তা করা হয় যে এই টাকা প্রতিষ্ঠানের মধ্যে ছিল না, এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো বাইরে থেকে নিয়ে আসা মানেই ফেরত দেওয়ার ব্যাপার থাকবে, এই কারণেই দায়ী। তাহলে টাকা যাদের কাছ থেকে নিয়ে আসা হলো, ওই টাকার কারণেই আয় হলো, এই টাকাও তাদের ফেরত দিতে হবে, এই জন্য দায়ী। এই টাকার মধ্যে আবার উত্তোলন করেছে কিছু 60,000 টাকা, এই কারণে দায় কমে গিয়ে হচ্ছে 2,55,750 টাকা। তো 2,58,250 হচ্ছে উদ্ধৃতপত্রের উভয় দিকের যোগফল। যদি আর্থিক বিবরণী বলা হয়, সবসময় উদ্ধৃতপত্র চাই না, যদি আর্থিক বিবরণী বলা হয় সেক্ষেত্রে সম্পদ থেকে দায়গুলো বাদ দিতে হবে। যদি আর্থিক বিবরণী বলা হয় তাহলে সম্পদগুলো প্রথমে লেখা হবে, সম্পদগুলো লিখে তার নিচে দায়গুলো লিখতে হবে, সম্পদগুলো লিখে তার নিচে দায়গুলো লিখে দেখাতে হবে। যদি বলা হয় আর্থিক বিবরণী করো। আবার আয় বিবরণীও বলতে পারে, সবসময় আয় ব্যয় হিসাব না বলে আয় বিবরণীও বলতে পারে। ওই ক্ষেত্রে সব আয়গুলো প্রথমে লিখতে হবে। এই যে ডান দিকে যে আয়গুলো আছে, এই আয়গুলো লিখে আয়ের যোগফল থেকে ব্যয়গুলো নিচে লিখে ব্যয়গুলো মাইনাস করে দেখাতে হবে। তাহলে ব্যতিরিক্ত আয় চলে আসবে 2,29,950 টাকা। এখন বলো তোমাদের কার কোথায় কি প্রশ্ন আছে। এই ছিল শুরু থেকে, এটা ছিল প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া ছিল একটা, যেখানে বাম দিকে সকল প্রকার প্রাপ্তি উল্লেখ আছে আর ডান দিকে সকল প্রকার প্রদান উল্লেখ আছে। এখানে লক্ষ্য করো, শুরুর যে প্রারম্ভিক নগদ 22,600, এটি যাচ্ছে মূলধন তহবিল নির্ণয়ের সময় সম্পদ হিসাবে যোগ হবে, মূলধন তহবিল নির্ণয়ের সময়। নিচের কর নির্ধারণী আপিল সংক্রান্ত ফি, উপদেষ্টা সেবা ফি, প্রতিবেদন প্রত্যয়ন রেকর্ড, বিবিধ প্রাপ্তি, এগুলো সবই যোগ হবে, সবই যোগ করে দেখাতে হবে। এরপর প্রদানের দিকে দেখো যা আছে, সহকারী বেতন, এটি ব্যয়ের মধ্যে যাবে। উত্তোলন ফার্স্টবারে যেমন দেখেছো মূলধন থেকে উত্তোলন বাদ যায়, এখানে মূলধন তহবিল থেকে উত্তোলন বাদ যাবে। ভাড়া ব্যয়, ব্যয়ের মধ্যে যাবে আপ্যায়ন খরচ ব্যয়, এই ভাড়া থেকে যদি গত বছরে কিছু থাকে মাইনাস হবে, চলতি বছরে বকেয়া থাকলে প্লাস হবে। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ এখানে
ব্যয়ের মধ্যে যাবে। রিটার্ন দাখিলাফি ব্যয়ের মধ্যে যাবে আয় ব্যয় হিসাবে। মণিহারি ব্যয়ের মধ্যে যাবে। নথি সরবরাহ খরচ ব্যয়ের মধ্যে যাবে। রিটার্ন ফর্ম ও স্ট্যাম্প ব্যয়ের মধ্যে যাবে, কারণ এটি হচ্ছে একজন আয়কর উকিলের প্রাত্যহিক কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলো হবে। তারপর অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদের মধ্যে যাবে। আর এখানে অফিস সরঞ্জাম যে 1/7/2019 আসছে, 1/7/2019 ক্রয় যদি হয়, তাহলে তোমার 1/7/2019 ক্রয় হলে অবশ্যই হবে 6 মাসে। এরপর সমাপনী নগদ উদ্বৃত্ত আছে 84,750। এটা শেষের নগদ তহবিল হওয়ার কারণে উদ্বৃত্তপত্রের সম্পদে যাবে। আবার আর্থিক বিবরণীও যদি তৈরি করতে পারা হয় তাহলে সম্পদে যাচ্ছে। এটা মূলত 2018 সাল হবে। 18 সালের ভাড়া 3,500 টাকা এবছর পরিশোধ করা হয়েছে। এটি ভাড়া থেকে বাদ যাবে ব্যয় লেখার সময়, আর চলতি বছরের ভাড়ার সাথে যোগ হবে। কর নির্ধারণটি 18 সালে হবে 13,000। তাহলে 18 সালে হওয়ার কারণে আয় থেকে বাদ যাবে 13,000, আর এখনো বকেয়া আছে 20,000, এটি যোগ হবে। 1/1/2019 তারিখের শুরুতে যে সম্পদ এবং দায়গুলো আছে, এই সম্পদ এবং দায়গুলোর মধ্যে তোমার মূলধন তহবিল নির্ণয়ের সময় এই দুইটি যেহেতু সম্পদের মধ্যে যাবে, আসবাবপত্র সরঞ্জামের 15% হারে অবচয় ধরতে হবে। এখানে যেহেতু শুরুতে আসবাবপত্র সরঞ্জাম ছিল 15,000, এই 15,000-এর উপরে শুধু আসবাবপত্র সরঞ্জামের উপরে 1 বছর অবচয় ধরতে হবে। 1 বছর অবচয়, আর রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের যে মজুদ আছে, এই মজুদ মূলধন তহবিল নির্ণয়ের সময় যাবে। তারপরে আমরা কি দেখলাম, প্রারম্ভিক মূলধন তহবিল কয়ে জানতে চেয়েছিল। তাহলে নগদ তহবিল, আসবাবপত্র সরঞ্জাম, রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের মজুদ, প্রাপ্য, কর নির্ধারণী ফি, এগুলো সম্পদ ছিল বছরের শুরুর, যার যোগফল হলো 89,300। এখান থেকে গত বছরের বকেয়া ভাড়া উল্লেখ আছে 3,500, মাইনাস করলে প্রারম্ভিক মূলধন তহবিল হয়ে গেল 85,800 টাকা। প্রারম্ভিক মূলধন তহবিল। তারপরে দেখলাম আয় ব্যয় হিসাব, যেখানে ক্রেডিট দিকে চলতি বছরের আয়গুলো দেখানো হয়েছে। আয় ব্যয় হিসাবে চলতি বছরের আয়গুলো দেখানো হয়েছে। সেখানে কর নির্ধারণ, অ্যাপিল সংক্রান্ত ফি 2,15,000। এখান থেকে বিগত বছরের 13,000 মাইনাস, কারণ আয় ব্যয় হিসেবে নিয়ম হচ্ছে শুধু চলতি বছরের আয়গুলো দেখানো যাবে। তোমাদের যেমন কলেজ লাইফের খরচের ভিতর ক্লাস 9-10-এ কোনো খরচ দেখানো যাবে না, যেমন এখানেও বাদ যাবে গত বছরের ব্যয়, আর চলতি বছরের যেটা বকেয়া আছে 20,000, এটা যোগ হবে। উপদেষ্টা সেবা ফি 78,000, এটি আয়। প্রতিবেদন প্রত্যয়ন ও রেকর্ড আয়। বিবিধ প্রাপ্তি 3,700 আয়। সহকারীর বেতন দেওয়া হয়েছে 34,000 ব্যয়। ভাড়ার মধ্যে গত বছরের ছিল 3,500। ভাড়ার মধ্যে গত বছরের 3,500 আছে, যেহেতু একটা মাইনাস হবে। আর
যোগ বকেয়ার মধ্যে চলতি বছরের ব্যয় 2,500 প্লাস হবে। আপ্যায়ন খরচ 2,250, আপ্যায়ন খরচ 2,250 এটি ব্যয়। রিটার্ন বাকি স্যার হ্যাঁ বলো। আহ, সমস্যা এখানে সমস্যা নাই স্যার, স্কিন স্যার কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে স্যার এরকম মনে হয় স্যার? এটা তো এখনো জানানো হয়নি, তাই না? এটা আপনার কি মনে হয় স্যার কবে থেকে খুলতে পারে, সেপ্টেম্বরে না, বা কিরকম? এটা তো তোমার ধরো যখন জানানো হবে তখনই কনফার্ম হবে, তাই না? জি স্যার অবশ্যই। এটা সরকারিভাবে যখন জানানো হবে তখনই কনফার্ম হবে। জি স্যার, মানে আপনার কি মনে হচ্ছে স্যার, তাই বলতেছি যে কবে খুলতে পারে। না, এটা তো ধরো সরকারের ব্যাপার, তাই না? জি স্যার। সরকারের সিদ্ধান্তের ব্যাপার, সরকার যখন সিদ্ধান্ত মনে করবে তখনই খুলবে। তো এই জি আলোচনা স্যার। থেকে তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই স্যার। তো এমনিতে অনেকক্ষণ ধরে কানেক্টেড আছে, এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে। কেউ কেউ দেখা জি যাচ্ছে স্যার। যে জয়েন করতেছে আর বের হচ্ছে কিছুক্ষণ পরেই। হুম। জি স্যার। কাউকে কাউকে এরকম দেখা যাচ্ছে যে জয়েন করতেছে আবার বের হয়ে যাচ্ছে। তো নেটের প্রবলেমও হতে পারে, বৃষ্টি হচ্ছে তো জি অনেক স্যার, দিকে। নেটের প্রবলেম হতে পারে। জি স্যার, নেটের প্রবলেম হতে পারে হয়তো স্যার, হ্যাঁ। ওই কারণে। তারপরে এখানে আমাদের এই যে মণিহারি ব্যয়, মণিহারি মানে কাগজপত্র সংক্রান্ত ছোটখাটো কাগজ, কলম, পেন্সিল, রাবারের ব্যয়, এগুলো। নথি সরবরাহ খরচ 3,300। তো এখানে তুমি গালিব যে প্রশ্নটা করলা সেটা হচ্ছে কবে খুলবে, তাই না? জি স্যার। এটা তো ধরো গভর্নমেন্টের ব্যাপার, তবে তোমাকে বলি যে পড়াশোনা চালিয়ে যাও। খোলার পরে তো অনলাইনে যেহেতু ক্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। খোলার পরেই কিন্তু তোমাদের প্রি টেস্ট এবং নির্বাচনী পরীক্ষার তারিখ চলে আসবে। মানে স্যার ক্যালেন্ডারের ডেটে তো হবে না মনে হয় নাকি স্যার, যেহেতু ক্যালেন্ডারের ডেটে আছে? ক্যালেন্ডারের ডেটেই হওয়ার সম্ভাবনা বেশি। আর ও সামান্য আচ্ছা কিছু আচ্ছা। চেঞ্জও হতে পারে, কারণ এখন তো ধরো ক্লাস থেমে নাই, তাই না? ক্লাস জি তো স্যার। হচ্ছেই। এটাই হলো ক্লাস ব্যাপার। হচ্ছে। যারা নাই, উপস্থিত নাই, তাদেরও বলবো যে আমরা পড়াশোনা প্র্যাকটিস চালিয়ে যাই, কারণ আমাদের কলেজের পরীক্ষাই হোক আর বোর্ডের পরীক্ষাই হোক দেওয়া তো লাগবেই, নাকি? জি স্যার অবশ্যই দিতে তো হবে। যেমন গতবারের এইচএসসি পরীক্ষা এখনো হয়নি, তার মানে কি পরীক্ষা তো হবেই, তাই না? অবশ্যই স্যার, পরীক্ষা তো সবসময় তো অবশ্যই। আর শুধু এমসিকিউ নিয়ে প্রমোশন পাবা না, তাই না? বা এলাও হবা না। জি স্যার। এই ব্যাপারগুলো আছে আর কি, এটা তুমি অন্যদের বোঝাবা। তারপরে এখানে এই যে আচ্ছা স্যার। এটা তো একজন আয়কর উপদেষ্টার হিসাব, তার নথি সরবরাহ খরচ 3,300 আছে। রিটার্ন ফর্ম ও স্ট্যাম্প 2,500 যোগ মজুদ 700, 3,200 আছে। আসবাবপত্র সরঞ্জামের অবচয় একটু আগে দেখলাম যে বছরের শুরুতে আসবাবপত্র সরঞ্জাম ছিল যে টাকা, তার উপরে অবচয় হচ্ছে 1 বছরের। আর পরে যেটা ক্রয় উল্লেখ আছে না, এই ক্রয়ের উপরে জি স্যার। অবচয় হচ্ছে একসাথে। দেখো একটা ক্রয় উল্লেখ ছিল, একসাথে ক্রয় উল্লেখ ছিল, এই একসাথে ক্রয়ের উপরে, একসাথে যে ক্রয় উল্লেখ আছে এর উপরে অবচয় হচ্ছে 6 মাসের। একসাথে ক্রয়, তার উপর অবচয়, এটার উপরে কিন্তু 6 মাসের অবচয় হয়েছে, তাই না? জি স্যার। একসাথে উপর অবচয় 6 মাসের। আর শুরুতে যে আসবাবপত্র সরঞ্জাম 50,000 ছিল তার উপরে অবচয় হচ্ছে তোমার 1 বছরের। এইভাবে হচ্ছে। তারপর এখানে আমরা ক্রেডিটে যে আয়গুলো পেলাম, এই আয় থেকে ব্যয়গুলো মাইনাস করলে হয়ে যাচ্ছে ব্যতিরিক্ত আয়। ক্রেডিটের আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে যা পাচ্ছি সেটি হচ্ছে ব্যতিরিক্ত আয়। ব্যয় তো আই। ব্যতিরিক্ত আয় মানেই তোমার হচ্ছে আয় বেশি। আর যদি কখনো দেখা যায় যে ডেবিটে বেশি হয়,
তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে স্যার আয়িক্ত ব্যয় স্যার। আয়তিরিক্ত ব্যয়। ব্যতিরিক্ত আয় যেমন মূলধন তহবিলের সাথে যোগ হচ্ছে, অতিরিক্ত ব্যয় মূলধন তহবিল থেকে মাইনাস হবে। তারপর আমরা দেখলাম এই উদ্বৃত্তপত্র, যেখানে বছরের শেষের সম্পদগুলো হচ্ছে, বছরের শেষের সম্পদ ৮৪,৭৫০। শেষের এখানে দেখো নগদ তহবিলটা আসতেছে। আমাদের শেষের নগদ তহবিল ছিল ৮৪,৭৫০ টাকা। এখানে কিন্তু শুরুরটা লেখা যাচ্ছে না, শেষের নগদ তহবিল লেখা যাচ্ছে ৮৪,৭৫০। আসবাবপত্র সরঞ্জাম ছিল শুরুর ৫০,০০০, এরপরে নতুন ক্রয় আছে ১,২০,০০০, যোগ করে ১,৭০,০০০, বাদ অবচয় ১৬,৫০০, দিয়ে আসবাবপত্র সরঞ্জামের নেট মূল্য দাঁড়াচ্ছে ১,৫৩,৫০০ টাকা। এই যে নেট মূল্য বললাম, অনেক সময় সম্পদের তোমার নেট মূল্য বের করতে বলবে। নেট মূল্য যখন বের করতে বলবে তখন কিন্তু খেয়াল রাখবা যে তোমার নেট মূল্য মানে আসবাবপত্র সরঞ্জাম যত টাকা ছিল তার সাথে ক্রয় যোগ করে অবচয় বাদ দিলে যা হয়। তারপরে আছে প্রাপ্য ফি ২০,০০০, যেটা তিনি কাজ করে দিয়ে এখনো পাননি, এজন্য সম্পদের দিকে। বকেয়া ভাড়া চলতি বছরের ২,৫০০, মূলধন তহবিল ৮৫,৮০০ টাকা। এই মূলধন তহবিল দায় পাশে আসে এই কারণে যে টাকাটা তো প্রতিষ্ঠানে থাকে না, টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়, এই জন্যই দায় পাশে আসে। এবং চিন্তা করা হয় যে এই টাকা আবার বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, ফেরত দিতে হবে। তো যাদের টাকা নিয়ে আসা হলো তাদের টাকার মাধ্যমে যে আয় হলো এটা তাদেরই দিতে হবে, এই জন্য এটা দায় পাশে। আর উত্তোলন হচ্ছে মাইনাস, কারণ তার মূলধন তহবিল থেকে কিছু টাকা উঠিয়েছে। যেমন এটা ফার্স্ট পার্টেও ছিল না, জি স্যার। মূলধন থেকে উত্তোলন মাইনাস হয়, কিন্তু এখনই না, ফার্স্ট পার্টেও ছিল, তাই না? জি স্যার। এখন এখন বলো কি প্রশ্ন আছে? স্যার নাই স্যার, সময় শেষ স্যার, আরেকটা ক্লাস শুরু হবে স্যার ১১টা থেকে। হ্যাঁ হোক, এটা আরো কিছুক্ষণ দেরি আছে। হুম। স্যার ৪০-এ তো মনে হয় শেষ তো। হুম। ৪৮ বাজে গেছে এখন স্যার, ৪০-এ শেষ স্যার, ১০টা ৪০। হ্যাঁ, কিন্তু আমাদের এই তোমরা তো আসলা আর বের হলা তো, বুঝছো? জি স্যার। কেউ কেউ এসে জয়েন করেই আবার একটু পরেই বের হয়ে যাচ্ছে, এই জন্য একটু বেশি নিচ্ছি যে জয়েন করলে যাতে কিছুটা অংশগ্রহণ করতে পারে। এখন তোমার এখন তো শেষ সময় স্যার, ক্লাস শেষ। হ্যাঁ, তা এখন তোমার এখানে কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো জায়গায়। না স্যার, স্ক্রিনশট নিয়ে নিছি স্যার, পরে প্রশ্ন থাকলে স্যার বলবো স্যার, আপাতত নেই স্যার। হুম। এখানে যেটা আরো লক্ষ্য করবা সেটা হচ্ছে তোমার এই যে প্রাপ্তি প্রদান হিসাবে যে টাকাগুলো আছে, যে এগুলো যে কোনো এক জায়গায় একবার এসছে। যেহেতু আমরা এখানে আয় ব্যয় হিসাবও করেছি এবং মূলধন ইয়ে উদ্বৃত্তপত্র করেছি, এই জন্য লক্ষ্য করে দেখবা যে এই এখানকার এই টাকাগুলো যে কোনো এক জায়গায় একবার আসবে, ঠিক আছে? যে কোনো এক জায়গায় একবার আসবে। একবার আসবে। আর সমন্বয়ের টাকাগুলো লক্ষ্য করবা, এগুলো প্রত্যেকটা টাকা দুইবার আসবে। দুইবারের মধ্যে যেমন ৩,৫০০ টাকার এই যে যেটা পরিশোধ করা হয়েছে গত বছরে, এটা তোমার একবার ভাড়া থেকে বাদ হয়েছে,
আরেকবার মূলধন তহবিল নির্ণয়ের সময়ও বাদ হয়েছে। আবার এই যে চলতি বছরের ভাড়া 2500 টাকা যেটা আছে, এটা একবার ভাড়ার সাথে যোগ হয়েছে, আরেকবার উদ্বৃত্ত পত্রের দায় পাশে দেখানো হয়েছে। এগুলো কিন্তু পূর্ব শর্ত, মানে তোমার দেখা যাবে যে সমন্বয়ের টাকাগুলো দুইবার আসবে। কর নির্ধারণী ফি এর ব্যাপার হচ্ছে, কর নির্ধারণী ফি 13,000, এটা একবার আয়ের ভিতরে 13,000 মাইনাস হয়েছে, আবার চলতি বছরের আয়ের সাথে 20,000 যোগ হয়েছে। আসবাবপত্র সরঞ্জাম যে 50,000 টাকার আছে, এটিও দেখা যাচ্ছে তোমার আসবাবপত্র সরঞ্জাম মূলধন তহবিল নির্ণয়ের সময় একবার যাচ্ছে, আরেকবার উদ্বৃত্ত পত্রে সম্পদের দিকে গেছে। রিটার্ন ফর্ম ও স্ট্যাম্পের মজুদ 700 টাকা, এটি মূলধন তহবিল নির্ণয় একবার গেছে। মূলধন তহবিল নির্ণয়ের সময় একবার, আরেকবার আয় ব্যয় হিসাবে ব্যয়ের মধ্যে গেছে। কারণ তুমি শুরুর স্টকটা ব্যয় কেন যাবে? তোমার খাবার আছে গতকালকে, তুমি আজকে খাচ্ছ সেটা, তাহলে এটা কবেকার খরচ হবে? আজকের খরচ হবে, তাই না? জি স্যার। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আসবাবপত্রের সরঞ্জামের অবচয়ও আয় ব্যয় হিসাবের উপরে যে অবচয় ধরা হচ্ছে, এই অবচয়টা আয় ব্যয় হিসেবে একবার দেখানো হয়েছে, আরেকবার উদ্বৃত্ত পত্রের সম্পদের দিকে, সম্পদ থেকে বাদ যাচ্ছে। তো তোমার প্রবলেম থাকলে এখন তুমি লিভ করতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ। জি স্যার। পরবর্তী ক্লাসে আশা আসসালামু করি আলাইকুম স্যার। আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। এখন এইভাবে আমাদের সবকিছু তৈরি করা হচ্ছে, এবং তৈরি করার পর লাস্টে দেখা যাবে যে উদ্বৃত্ত পত্রের বা আর্থিক বিবরণীর সম্পদের দিকের যোগফল এবং দায়ের দিকের যোগফল সমান হবে। সবাইকে ধন্যবাদ।